আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব রেইনকোট গল্পের শব্দার্থ নিয়ে। তোমরা জানো আমি একটা শব্দার্থ সিরিজ এনেছি, অর্থাৎ আমাদের এইচএসসি বাংলা প্রথম পত্রের যে গদ্য এবং পদ্যগুলো আছে এবং তার পদ্য গদ্য শেষে যে শব্দার্থ টিকে আছে, এগুলা কিন্তু আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু পয়েন্টেড করার চেষ্টা করেছি। চলো আজকে আমরা রেইনকোটের শব্দগুলো পড়ি। প্রথম হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। জেনারেল অর্থ হচ্ছে সাধারণ, স্টেটমেন্ট অর্থ হচ্ছে বিবৃতি, পাস সাধারণ বিবৃতি। স্পেসিফিক ক্লাসিফিকেশন। স্পেসিফিক ক্লাসিফিকেশন, স্পেসিফিক অর্থ হচ্ছে সুনির্দিষ্ট, ক্লাসিফিকেশন অর্থ হচ্ছে শ্রেণীকরণ বা ক্লাসিফিকেশন, ক্লাস থেকে ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীকরণ। এখানে শব্দটা ক্লারিফিকেশনও হতে পারত, অর্থাৎ ব্যাখ্যা। স্পেসিফিক ক্লারিফিকেশন অর্থাৎ সুনির্দিষ্ট ব্যাখ্যা। এখানে দুটো শব্দ এটি বললাম, একটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট আর একটা হচ্ছে স্পেসিফিক ক্লাসিফিকেশন। এটা দুটোই কিন্তু কি ইংরেজি একটা বাক্যাংশ বা বাক্য। তবে এখানে এটি কেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রেইনকোট গল্পে আমরা জানি রেইনকোটের শুরুতেই একটা বচন আছে, সেটা হচ্ছে শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন। অর্থাৎ এটা একটা যে স্টেটমেন্ট বা বচন, এর জেনারেল একটা বিবৃতি আছে এবং সে সুনির্দিষ্ট একটা বিবৃতি আছে। এটা কিন্তু উনি বুঝিয়েছেন, অর্থাৎ শনিতে 7 মঙ্গলে 3 বাকি সব দিন দিন, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, কিন্তু এর একটা স্পেসিফিক ক্লারিফিকেশন বা ক্লাসিফিকেশন আছে। সেটা কি, সেটাও কিন্তু তিনি এর পরে ব্যাখ্যা করেছেন। এর সারমর্ম হচ্ছে, যদি বৃষ্টি 7 সপ্তাহের শনিতে শুরু হয়, অর্থাৎ শনিবার যদি বৃষ্টি শুরু হয়, তাহলে সে বৃষ্টিটা 7 দিন পরে গিয়ে থামবে। শনিতে 7 মঙ্গলে 3, অর্থাৎ কোনো বৃষ্টি যদি মঙ্গলবারে শুরু হয় তাহলে সেটি সপ্তাহের শেষে অর্থাৎ 3 দিন পরে গিয়ে থামবে। আর যে কোনো বারে যদি শুরু হয়, রবিবার হোক, সোমবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার হোক, সবগুলো কিন্তু একদিনের দিন, অর্থাৎ বাকি সব দিন দিন, এরকমই কিন্তু তিনি বলেছেন। তারপর কিন্তু আমরা জানি রেইনকোট গল্পে অনেকগুলো বিভিন্ন ভাষার কিন্তু শব্দ, বিশেষ করে উর্দু ভাষার শব্দ এবং বাক্য উনি ব্যবহার করেছেন। কেননা তখন উনি কিন্তু এটা মুক্তিযুদ্ধের সময় নিয়ে লিখেছেন, আর মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের এখানে পাকিস্তানিরা এসেছিলেন, আর পাকিস্তানের ভাষা হচ্ছে উর্দু। সেজন্য কিন্তু ওইটা ইঙ্গিত করতে কিন্তু উনি অনেক ইংরেজি বাক্য এবং ইংরেজি শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি তিনি অনেক ভাষার শব্দ, তুর্কি শব্দ, হিন্দি শব্দ, তারপর হচ্ছে গুজরাটি শব্দ, এরকম আরও কিন্তু অনেক শব্দ ব্যবহার করেছেন। যেমন বারুদ ব্যবহার করেছেন, পশলা ব্যবহার করেছেন, তারপর হচ্ছে কামান ব্যবহার করেছেন, এগুলো কিন্তু সবগুলো তুর্কি শব্দ। তারপরে শহীদ, মিনারা, এরকম যেগুলো শব্দ ব্যবহার করেছেন এগুলো কিন্তু আরবি শব্দ। এবার পরের যে কি আছে শব্দার্থ বা টিকাটা আছে, সেটা হচ্ছে তলব কিয়া। তলব অর্থ হচ্ছে কি তালাশ করা, কিয়া অর্থ হচ্ছে করেছে, তলব কিয়া অর্থ তালাশ করেছে। আবি জানা হোগা, আবি অর্থ হচ্ছে এক্ষুনি, আবি অর্থ এক্ষুনি, জানা হোগা অর্থ যেতে হবে, আবি জানা হোগা অর্থ এক্ষুনি যেতে হবে। মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তোড় দিয়া, মিসক্রিয়ান অর্থ হচ্ছে দুষ্কৃতকারী, মিসক্রিয়ান লোক অর্থ হচ্ছে দুষ্কৃতকারী মানুষরা
ইলেকট্রিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক খুঁটি বা বৈদ্যুতিক ট্রান্সফরমার তুট দিয়া অর্থ হচ্ছে ভেঙে ফেলেছে বা ধ্বংস করে ফেলেছে। মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফরমার তুট দিয়া और অর্থ হচ্ছে এবং, और অর্থ এবং, वापस অর্থ হচ্ছে ফিরে যাওয়া, वापस অর্থ ফিরে যাওয়া, और वापस जाने का टाइम মানে যাওয়ার সময়, প্রিন্সিপাল সাহাব কা কুটি মে, কুটি অর্থ হচ্ছে যে কোয়ার্টার থাকে স্যারদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে কোয়ার্টার থাকে, সেই কোয়ার্টার মে কুটি মে গ্রেনেড ফেকা, গ্রেনেড অর্থ কি বোমা ফেলেছে। और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कुटी में ग्रेनेड फेंका, এবং ফিরে যাওয়ার সময় প্রিন্সিপাল সাহেবের গেটের মধ্যে কি করেছে, প্রিন্সিপাল সাহেবের কোয়ার্টারের মধ্যে গ্রেনেড কি করেছে, ফেলেছে। ফেঁকা অর্থ হচ্ছে ফেঁকেছে, ফেলেছে। গেট টুট গিয়া, এবং গেট কি হয়ে গেছে, ভেঙে গেছে। এটা কে বলেছিল? এটা হচ্ছে যে পিয়ন বলেছিল, যে পিয়ন ছিল ইসহাক মিয়া। আমরা জানি রেইনকোট গল্পের মূল চরিত্রের মধ্যে একজন হচ্ছে নুরুল হুদা, যিনি কেমিস্ট্রির কি লেকচারার, আরেকজন হচ্ছে আব্দুস সাত্তার মিদা, ইনি হচ্ছে জিওগ্রাফির লেকচারার। তারপর হচ্ছে আকবর নামে একজন আছেন, ইনি হচ্ছে উর্দুর প্রফেসর। আরেকজন হচ্ছে আফাজ আহমদ, উনি হচ্ছে প্রিন্সিপাল। আর প্রিন্সিপালের পিয়ন হচ্ছে ইসহাক মিয়া। প্রিন্সিপালের নির্দেশে বা মিলিটারির নির্দেশে ইসহাক মিয়া কিন্তু কার বাড়িতে আসে, নুরুল হুদার বাড়িতে আসে, এবং নুরুল হুদার বাড়িতে এসে তাকে প্রিন্সিপালের বাসায় যেতে বলে বা কলেজে যেতে বলে, এবং কলেজে যাওয়ার কারণ হিসেবে এই স্টেটমেন্টটা দেয়। উর্দুর মধ্যে যে স্টেটমেন্টটা পড়লাম এখন, তलब किया अभी जाने होगा, मिस्क्रियान लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और वापस जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में গ্রেনেড ফেকা, গেট টুট গিয়া। অর্থাৎ আপনাকে এক্ষুনি যেতে হবে, আপনাকে স্যার তলব করেছেন বা তালাশ করেছেন, যে দুষ্কৃতকারীরা আছে ওরা প্রিন্সিপাল ইলেকট্রিক যে খুঁটি আছে বা বৈদ্যুতিক ট্রান্সফরমার আছে ওখানে কিন্তু গ্রেনেড মেরেছেন এবং ভেঙে দিয়েছেন, এবং যে প্রিন্সিপাল সাহেবের কোয়ার্টার আছে ওই কোয়ার্টারের মধ্যে কিন্তু কি করেছেন, গ্রেনেড ফেলেছেন, তাই আপনাকে যেতে হবে। এটাই আমার ওটা ব্যাখ্যা করা কি উদ্দেশ্য না, তবে আমি একটু ব্যাখ্যা করে দিলাম আর কি। তারপর হচ্ছে কেইসে অর্থ হচ্ছে কিভাবে। এটা হচ্ছে কে প্রশ্ন করেছিল, এটা হচ্ছে নুরুল হুদা প্রশ্ন করেছিল, অর্থাৎ কীভাবে ভেঙে গিয়েছিল ওটা কিন্তু নুরুল হুদা প্রশ্ন করেছিল। কেইসে অর্থ কিভাবে। ও আপ হি কহ সকতা, ও অর্থ হচ্ছে ওটি বা সেটি, ও অর্থ কি ওটি বা সেটি। আপ হি অর্থাৎ আপনি, আপ হি অর্থ আপনি, কহ সকতা অর্থ বলতে পারবেন, কহ সকতা অর্থ বলতে পারবেন, অর্থাৎ সেটা কিভাবে হলো সেটা আপনি বলতে পারবেন। কে বলছিল? পিয়ন বলছিল কাকে? নুরুল হুদাকে। নুরুল হুদা ছিলেন কেমিস্ট্রি লেকচারার। তারপর শব্দ হচ্ছে মিসক্রিয়ান, এটা হচ্ছে ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে দুষ্কৃতকারী বা খারাপ কাজকারী। মূলত এই শব্দটি যে হানাদার বাহিনী ছিল, হানাদার বাহিনীরা আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিলেন, মুক্তি বাহিনীরা ছিলেন, এদেরকে ব্যঙ্গ করার জন্য, এদেরকে উপহাস করার জন্য বা এদের মনোবল ভেঙে দেওয়ার জন্য কিন্তু এরকম খারাপ শব্দ বা ব্যবহার করতেন। কি বলে? দুষ্কৃতকারী বলে বা মিসক্রিয়ান বলে কি এই শব্দটি ব্যবহার করতেন। তারপর হচ্ছে আরেকটা উর্দু বাক্য, আব্দুস সত্তার মৃদা কা ঘর জানে হোগা। জানে হোগা অর্থ যেতে হবে, অর্থাৎ আমাকে
আব্দুস সত্তার মৃদার ঘরেও যেতে হবে। এটাও কিন্তু পিয়নের কি বক্তব্য, যে ইসহাক মিয়া ছিল, ইসহাক মিয়ার বক্তব্য। আপ আবি আই, আপ অর্থ আপনি, আবি অর্থ হচ্ছে এক্ষুনি, আই অর্থ হচ্ছে এটা কি সম্মান সূচক শব্দ। আইয়ে একটা হচ্ছে আই, এটা হচ্ছে সামান্য জ্ঞাপক বা ক্ষুদ্রার্থ জ্ঞাপক, কিন্তু আইয়ে বইটে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সম্মান জ্ঞাপক। অর্থাৎ আপ আবি আইয়ে, আপনি এক্ষুনি আসেন। এক কর্নাল সাহেব পৌঁছ গিয়া, পৌঁছ গিয়া অর্থ হচ্ছে পৌঁছে গেছেন। একজন কর্নেল সাহেব কলেজের মধ্যে পৌঁছে গেছেন ইতিমধ্যে। সব প্রফেসরকু এত্তালা দিয়া, প্রফেসর অর্থ হচ্ছে প্রফেসর, এখানে উর্দুটাই ব্যবহার করা হয়েছে। এত্তালা অর্থ হচ্ছে খবর দেওয়া, এত্তালা অর্থ কি খবর দেওয়া। সব প্রফেসরকু এত্তালা দিয়া অর্থাৎ সমস্ত কলেজের অধ্যক্ষদের, প্রফেসরদের কিন্তু আমি কি দিয়েছি, খবর দিয়েছি, আপনিও এখন কি আসেন, সেটা পিয়ন বলতেছিল। ফৌরান আইয়ে, ফৌরান অর্থ হচ্ছে ঠিক এক্ষুনি, তাড়াতাড়ি বা অনতিবিলম্বে, আপনি এক্ষুনি আসেন। ফৌরান আইয়ে অর্থাৎ আপনি তাড়াতাড়ি আসেন। তারপর শব্দ হচ্ছে ওয়েল্ডিং ওয়ার্কশপ। ওয়ার্কশপ অর্থ হচ্ছে যেখানে কাজ করা হয়, ওয়েল্ডিং অর্থ হচ্ছে ঝালাই। তাহলে কি হলো, ওয়েল্ডিং অর্থ জ্বালাই, ওয়ার্কশপ অর্থ কারখানা, অর্থাৎ যেখানে জ্বালাইয়ের কাজ করা হয়, অর্থাৎ বিভিন্ন গাড়ি বা লোহার যন্ত্রপাতি কী করা হয়, মেরামত করা হয়, সেটা কিন্তু ওয়েল্ডিং ওয়ার্কশপ। ওয়েল্ডিং ওয়ার্কশপ, এখানে ওয়েল্ডিং ওয়ার্কশপ কোথায় ব্যবহার করা হয়েছিল, এটা হচ্ছে যে নুরুল হুদা আছেন, নুরুল হুদার নিচের তলা, নিচের তলার বাড়িতে কিন্তু বা নিচের ফ্ল্যাটে কিন্তু এই ওয়ার্কশপের, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক থাকতেন, এবং তার শ্বশুর কিন্তু একজন কী ছিলেন, রাজাকার ছিলেন, যিনি তার মেয়ের বাড়িতে, অর্থাৎ ওয়েল্ডিং ওয়ার্কশপওয়ালার বাড়িতে কিন্তু তিনি সময়ে সময়ে 2-3 দিন পর পর বিভিন্ন রেফ্রিজারেটর, সোফা সেট এবং বিভিন্ন টেপ রেকর্ডার, দামি দামি জিনিসপত্র আনতেন, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তারপর হচ্ছে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস অর্থ হচ্ছে কর্মকাণ্ড, সাবভার্সিভ অর্থ হচ্ছে রাষ্ট্রবিরোধী। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস অর্থ কি, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। এটা কিন্তু আসতে পারে অবশ্যই পরীক্ষার মধ্যে শব্দার্থ হিসেবে। এটা কাদের জন্য ব্যবহার করা হতো, এটিও ঠিক মুক্তিযোদ্ধাদের জন্য ব্যবহার করা হতো। মুক্তিযোদ্ধাদের বলা হতো মিসক্রিয়ান, এবং তাদের যে কর্মকাণ্ড, তারা যে মুক্তিযুদ্ধ করতেন, এগুলোকে বলা হতো সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, অর্থাৎ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বলে কিন্তু তাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হতো হানাদার বাহিনী কর্তৃক। আমাদের 1971 সালে যে পাকিস্তান সরকার আমাদেরকে কি করছিল, আমাদের উপর জুলুম করছিল, এটা কিন্তু এক পক্ষ তাদের নিজের স্বার্থের জন্য মেনে নিয়ে ওদের তুষামদি করতো। কাদের, ওই যে হানাদার বাহিনী ছিল, হানাদার বাহিনী তুষামদি করতো, যাদেরকে রাজাকার বলা হয় আর কি। ওরা কিন্তু এই সাবভার্সিভ অ্যাক্টিভিটিস শব্দগুলো মুক্তিযোদ্ধাদের জন্য ব্যবহার করত। এখানে আমাদের রেনকোট গল্প এটি কে ব্যবহার করছে, এটি কিন্তু এই যে প্রিন্সিপাল ছিলেন আফাজ আহমদ কিন্তু এই সাবভার্সিভ অ্যাক্টিভিটিসটি ব্যবহার করেছে। তারপর শব্দ হচ্ছে ক্র্যাকডাউন। ক্র্যাকডাউন অর্থ হচ্ছে মারাত্মকভাবে দমন। ক্র্যাকডাউন অর্থ কি, মারাত্মকভাবে দমন। ক্র্যাকডাউন অর্থ মারাত্মকভাবে দমন। এখানে ক্র্যাকডাউন বলতে লেখক মূলত 25শে মার্চের রাত্রিকে বোঝানো হয়েছে। আমরা জানি 25শে মার্চ রাত্রে কিন্তু আমাদের অপারেশন সার্চলাইট চালানো হয় আমাদের উপর মারাত্মক হত্যাযজ্ঞ চালানো হয় 25শে মার্চের রাতে 1971 সালে, এবং 25শে মার্চ রাত শেষে 26শে মার্চের প্রথম প্রহরে কিন্তু 1:10 দিকে বঙ্গবন্ধুকে কী করা হয়, গ্রেফতার করা হয় এবং পাকিস্তানের ফয়সালাবাদে নিয়ে যাওয়া হয়। এই অপারেশন সার্চলাইট বা 25শে মার্চের কালো রাত, এই শব্দটিকে
আখতারুজ্জামান ইলিয়াস বা রেইনকোটের লেখক ভিন্ন একটি শব্দে কী করেছেন, সংজ্ঞায়িত করেছেন বা ভিন্ন একটা শব্দে ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে কি ক্র্যাকডাউন বা ক্র্যাকডাউনের রাত। আশা করি বুঝতে পারছেন। তাহলে ক্র্যাকডাউনের রাত বলতে কোন দিনকে বোঝানো হয়েছে বা কোন রাতকে বোঝানো হয়েছে? 25শে মার্চের কালো রাতকে কিন্তু ক্র্যাকডাউনের রাত বোঝানো হয়েছে। তারপর আরেকটা হচ্ছে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার। উইন্টার অর্থ আমরা জানি শীতকাল, তবে শীতকাল বলতে রাশিয়ার মধ্যে ওখানে যে বরফ পড়ে, এই বরফ পড়ানোকে বোঝানো হয়েছে। আমাদের জেনারেল মনসুন, মনসুনের অর্থ হচ্ছে বর্ষাকাল, যখন বৃষ্টি পড়ে। মনসুন অর্থ বর্ষাকাল, যখন বৃষ্টি পড়ে। আর উইন্টার অর্থ শীতকাল। রাশিয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন কি পড়ে, যখন বরফ পড়ে। এখানে এটা বলতে কি বোঝানো হয়েছে? এখানে এটা বলতে বোঝানো হয়েছে অর্থাৎ রাশিয়া এবং হিটলার বাহিনীর মধ্যে যখন যুদ্ধ চলছিল, রাশিয়ার রুশ বাহিনী এবং হিটলার বাহিনীর মধ্যে যখন যুদ্ধ চলছিল, তখন কিন্তু যুদ্ধটা রাশিয়াতেই চলছিল। যুদ্ধকালীন সময়টা ছিল উইন্টার। আর উইন্টারের কারণে, বরফ পড়ার কারণে হিটলার বাহিনীর যে কী ছিল, যে গোলা বারুদ ছিল, এগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। ফলে রুশ বাহিনী জয়লাভ করে এবং হিটলার বাহিনী পর্যুদস্ত হয়। সেজন্য বলতেছে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, অর্থাৎ রাশিয়ারা যেমন উইন্টারের কারণে, বর্ষাকালের কারণে জিতে যায়, ওদের গোলাবারুদ ধ্বংস হয়ে যাওয়ার কারণে, ঠিক সেরকম মুক্তিযুদ্ধের সময় কিন্তু কি চলছিল, বর্ষাকাল চলছিল। বর্ষাকালের কারণে এই বর্ষাকালটা আমাদেরই। কেন? যে মুক্তিযোদ্ধাদের হানাদার বাহিনীর যে গোলাবারুদ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং মুক্তিযোদ্ধাদের উপর চালাতে পারবে না। ফলে এই বর্ষাকালটায় যেন আমাদের জন্যই, এভাবে বলছিলেন কিন্তু। সেজন্য বলা হচ্ছে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। এখানে কীভাবে ব্যাখ্যা করছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতি পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে এই বিষয়টি তুলনা করা হয়েছে, যা বলছিলাম। রাশিয়ার কাছে হিটলার বাহিনী মনসুনের কারণে বা উইন্টারের কারণে কি হয়েছে, পরাজিত হয়েছে। আমাদের কাছে মনসুনের কারণে অর্থাৎ বর্ষাকালের কারণে কিন্তু এই পাকিস্তান হানাদার বাহিনী কি হবে, পরাজিত হবে। এখানে কিন্তু শেষ। পরে অন্য কোনো একটা গল্পের শব্দার্থ টিকা নিয়ে কি করা হবে, আলোচনা করা হবে। জাযাকুমুল্লাহ ফর ওয়াচিং।